বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল, হাতাহাতি, কয়েকজন আহত, পদবঞ্চিতদের অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। আপনারা যে সংগঠন একটা উঠালেন, আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। তখন তারা গাট্টি গুস্কা নিয়ে বাড়িতে চলে গেছিল। এই মেয়েরাই আমরাই রাজপথে নেমেছি তাদের জন্য। এটা আসলে তারা প্রি প্ল্যান সম্ভবত, যে এখানে এসে একটা বিশৃঙ্খলা করবে। আগে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি সমর্থিত সাবেক জনপ্রতিনিধিদের স্মারকলিপি আজ সংসদের এলইডি হল মাঠের বর্ধিত সভায় অংশ নেবে নবীন প্রবীণ নেতৃত্ব। ডক্টর ইউনূসের আমন্ত্রণে মার্চে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। 6 মাসে ভঙ্গুর অর্থনীতিকে গুছিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার, বললেন প্রেস সচিব। আমন্ত্রণ যমুনা নিউজের সঙ্গে আছে দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সাবেক সমন্বয়কদের নিয়ে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘটেছে। বিকেলে মধুর ক্যান্টিনে নানা নাটকীয়তার মধ্যেই যাত্রা শুরু করে সংগঠনটি। তবে ছাত্রদের নতুন এই সংগঠন ঘিরে উত্তপ্ত হয়ে পড়ে ক্যাম্পাস। হাতাহাতি, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়ায়। পদবঞ্চিত হওয়ার অভিযোগ তোলে একটি পক্ষ, আর গণতান্ত্রিক চর্চার নেতৃত্বের প্রতিযোগিতা থেকেই এমনটি ঘটেছে বলে মনে করে নবগঠিত ছাত্র সংগঠনটি। রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। এমন হাতাহাতি আর সংঘর্ষ আগে দেখেনি ক্যাম্পাস, যেখানে পক্ষ দুটো, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। কথা ছিল মধুর ক্যান্টিনের সামনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে, সেজন্যই সংবাদ সম্মেলনের আয়োজন। তবে তা শুরু হওয়ার আগেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে এসে বিক্ষোভ শুরু করে। এর কিছুক্ষণ পরেই ঢাবি শিক্ষার্থীদের আগমন। দুই পক্ষের স্লোগানে পুরো মধুর ক্যান্টিন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আচমকা হট্টগোল আর হাতাহাতির সূত্রপাত। মুহূর্তেই রণক্ষেত্র পুরো এলাকা। প্রচণ্ড বিশৃঙ্খলায় সংবাদ সম্মেলনে ঘটে ব্যাঘাত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের উপর হামলা করেছে ঢাবি শিক্ষার্থীরা। অভিযোগ আছে তাদেরকে দলে জায়গা না দেয়ারও। আপনারা যে সংগঠন একটা উঠালেন, আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। আমরা আপনাদের এরকম সিন্ডিকেট ভিত্তিক এইটা মানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উপরে গায়ে হাত তোলার আগে তাদের বুক কি একটুও কাঁপে নাই? যখন তারা গাট্টি গুস্কা নিয়ে বাড়িতে চলে গেছিল, এই মেয়েরাই আমরাই রাজপথে নেমেছি তাদের জন্য। আমি রিফাত রাশিদের পক্ষ নিয়ে, রিফাত রাশিদকে মাইনাস যেন না করা হয় সেই পক্ষ নিয়ে কিন্তু আমি এখানে টেবিল সাজাইছি। ঢাবি শিক্ষার্থীদের অভিযোগ, পুরো ব্যাপারটি পূর্ব পরিকল্পিত। তারা যদি সেন্ট্রালে নিজেদেরকে বঞ্চিত দাবি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা আছে সংগঠন হবে সেটাতে নিজেদেরকে যদি বঞ্চিত মনে করে, তাহলে তো হলো না। এটা আসলে তারা প্রি প্ল্যান সম্ভবত, যে এখানে এসে একটা বিশৃঙ্খলা করবে। তবে এত বিশৃঙ্খলার মাঝেও আত্মপ্রকাশ ঘটে সংগঠনের। দেয়া হয় কমিটির ঘোষণা। ছাত্র সংগঠনের নাম হবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমাদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন আবু বাকের মজুমদার, এবং কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহিদা হাসান, এবং মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন তাহমিদ আল মুদাসির চৌধুরী, এবং মুখপাত্র হিসেবে আছেন আশরাফা খাতুন। মধুর ক্যান্টিনে যে পরিস্থিতিটা লক্ষ্য করতে পেরেছেন সেটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকার মধ্যে যে সকল কলেজগুলো রয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনার ভিত্তিতে আমরা সেখানেও কিন্তু অতি দ্রুতই সেই সংসদগুলোর কিন্তু কমিটি ঘোষণা করব। দুপক্ষের হাতাহাতিকে সংঘর্ষ নয়, বরং গণতান্ত্রিক চর্চার বহিঃপ্রকাশ হিসেবে দেখছে নবগঠিত এই সংগঠনটি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে থাকছেন না ছাত্র শিবিরের সাবেক নেতা আলী আহসান জোনায়েত ও রাফে সালমান রিফাত। নাগরিক কমিটির হয়ে বেইজিং সফরে থাকা দুজনেই এই কথা জানিয়েছেন সামাজিক মাধ্যমে। কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের জন্য দরজা খোলা আছে, ভবিষ্যতে চাইলে দলে আসতে পারবেন। আরো জানাচ্ছেন লামিয়া তিথি। চলছে ক্ষণ গণনা, আত্মপ্রকাশ ঘটছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়াদের নতুন রাজনৈতিক দল।
আহ্বায়কের দায়িত্ব নিতে উপদেষ্টা পদ ছেড়েছেন নাহিদ ইসলাম। শুক্রবার সংসদ ভবনের সামনে ঘোষণা হবে নাম, কাঠামো। বড় জমায়েতের পরিকল্পনা তাদের। আমন্ত্রণ জানানো হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল আর আন্দোলনে অংশ নেয়া প্রবাসী সহ সব পক্ষকে। জানা যাচ্ছে আহ্বায়ক কমিটির নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে নতুন দল, তাই আকারে বড় কমিটি। নাহিদ সহ শীর্ষ 6 পদ মোটামুটি নিশ্চিত। সদস্য সচিব আক্তার হোসেন থাকছেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন সহ প্রথম সারির নেতারা। বেশ কদিন ধরে টানাপোড়েন চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক 2 সভাপতি জোনায়েদ ও রাফে সালমানকে নিয়ে। তারা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব। এখন আছেন চীন সফরে। সেখান থেকেই ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছেন থাকছেন না নতুন দলে। অভিনন্দন জানিয়েছেন আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন এই দলকে। 2 ছাত্রনেতার সরে যাওয়াকে ব্যক্তিগত ব্যাপার হিসেবে দেখছে নাগরিক কমিটি। চাইলে তারাও যোগ দিতে পারবে ভবিষ্যতে। এটা তো ওনাদের সিদ্ধান্ত, ওনারা নিতেই পারেন, সেটা তো আমরা প্রভাবিত করতে পারবো না। তাদের যেটা ভালো মনে হয় তারা সেটা করবে, কিন্তু যেটা অভ্যুত্থানের মূল শক্তি এবং তাদের নেতৃত্বে যে দল, সেটা গঠন প্রক্রিয়া যেমন হওয়ার কথা, যেদিন হওয়ার কথা সেদিনই হবে। ওনারা ভাবছেন হয়তো এখন রাজনৈতিক দলে হয়তো ওনারা যোগ দেবেন না, আরো ভাববেন, বা পরেও যোগ দেওয়ার সুযোগ আছে। নতুন দলের নামে থাকছে রেভুলেশন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 3 দফা দাবি উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আহত শহীদ পরিবারের সদস্যরা। বুধবার বিকেল থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা বলেন আহতদের ক্যাটাগরি বিন্যাসে বৈষম্য তৈরি করা হয়েছে। এই বৈষম্য অবিলম্বে অবসান করে আহতদের পুনর্বাসনের আহ্বান জানান তারা। বলেন আহত ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য বিশেষ সুরক্ষা আইন, হটলাইনের সেবা চালুর ব্যবস্থা করতে হবে। যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না আসবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা। যে ভাইরা আমরা আহত আছি, যেভাবে আহত হই তাদেরকে বি ক্যাটাগরিতে রাখলে আমরা যে সরকারি যে বিভিন্ন অনুদানগুলো বিভিন্ন ক্ষেত্রে আমাদের লাইফের এখন যে সমস্যা হয়তো আমরা কিছুটা এখান থেকে রিলিফ পাবো আর কি। এজন্য আমরা চাচ্ছি যে আমাদেরকে যেন এ এবং বি ক্যাটাগরি, এই 2টো ক্যাটাগরিতে রাখা হয়। এখন যে ক্যাটাগরির নামে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে এটা খুব দুঃখজনক। আমি বলি এটাকে জাতীয় লজ্জা। আমরা চাই এ এবং বি ক্যাটাগরি হোক, যারা সি ক্যাটাগরিতে আছে তাদেরকে এ বি ক্যাটাগরির মধ্যে দেওয়া হোক। নিজের সম্পদের হিসেব দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে এই বিবরণী প্রকাশ করেন তিনি। নাহিদ ইসলাম লিখেন উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 21 আগস্ট উপদেষ্টা পদের দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। সেই অ্যাকাউন্টে 21 আগস্ট থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করেছেন। সেই হিসাবে 10,06,886 টাকা জমা হয়েছে এবং 9,96,188 টাকা উত্তোলিত হয়েছে। তিনি আরও লিখেন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় তার বা তার পরিবারের কোনো সদস্যদের নামে কোথাও জমি বা ফ্ল্যাট ক্রয় করা হয়নি। তিনি উল্লেখ করেন তার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসেব তার কাছে রয়েছে, প্রয়োজনে তা উন্মুক্ত করা হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট চান না সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও মেয়র সহ জনপ্রতিনিধিরা। এমন দাবি সম্বলিত স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে দিয়েছেন বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা। যদিও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে তাদের মিছিল হাইকোর্টের সামনে বাধা দিয়ে পণ্ড করে দেয় পুলিশ। পরে 7 সদস্য একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। বিক্ষোভকারীরা বলেন আন্তর্জাতিক ষড়যন্ত্র ও নির্দিষ্ট একটি দলের ক্যাডার তৈরি করতেই আগে স্থানীয় সরকার নির্বাচন চায় একটি গোষ্ঠী। সব আপত্তি ও আন্দোলনের পরও সরকার আগে স্থানীয় সরকারের ভোট আয়োজনের চেষ্টা করলে তা তৃণমূল থেকে প্রতিহতের ঘোষণা দেন বিএনপি সমর্থিত এই সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা। দীর্ঘ 7 বছর পর বৃহস্পতিবার বিশাল আয়োজনে বর্ধিত সভা করবে বিএনপি। জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠের সেই প্রস্তুতি পরিদর্শন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাত 10টার দিকে বিএনপির মহাসচিব বর্ধিত সভাস্থল পরিদর্শনে যান। এ সময় তিনি সম্পূর্ণ সভাস্থল ঘুরে দেখেন। একই সাথে তিনি নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। আধা ঘন্টার মতো তিনি সভাস্থলে অবস্থান করে পুরো এলাকা পরিদর্শন করেন। জানা যায় বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূলের 3,500 নেতাকর্মী এই বর্ধিত সভায় অংশ নেবেন। এই সভায় দলের নেতাকর্মীরা তাদের প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য দেবেন। তৃণমূলের বক্তব্য শুনে নতুন বার্তা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে বিকেলে মুন্সিগঞ্জে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন করতে আরও অন্তত 1 বছর সময় প্রয়োজন। সেক্ষেত্রে আগে স্থানীয় ভোট হলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব হবে না। নির্বাচন কমিশনার আরও বলেন, প্রধান উপদেষ্টার ন্যূনতম সংস্কার হলে ডিসেম্বর আর বড় সংস্কার হলে আগামী বছরের জুনে নির্বাচনের কথা বলেছেন। তাই ডিসেম্বরকে সামনে রেখেই সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংসদ নির্বাচনের আসন পুনর্বিন্যাসের জন্য বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংস্কারের কাজ চলছে বলেও জানান আনোয়ারুল ইসলাম। আমরা সেই ডিসেম্বরকে সামনে রেখেই আমাদের নির্বাচনের সমস্ত প্রস্তুতি গ্রহণ করছি এবং আমরা বিশ্বাস করি ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে দেয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। মঙ্গলবার মোহাম্মদ নাহিদ ইসলাম এই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন। ফলে তার দায়িত্বে থাকা দুটি মন্ত্রণালয়ের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মাহফুজ আলম, আর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বভার এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেন। এরপর 28 আগস্ট মাহফুজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে 10 নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ। তবে সে সময় তাকে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বড় ধরনের বিভেদ বিভক্তি দেখছেন বিশিষ্টজনরা। ঐক্যবদ্ধ না হলে সামনে নিরাপত্তা, নির্বাচন ও অর্থনৈতিক ক্ষেত্রে সংকটের শঙ্কাও রয়েছে বলে মনে করেন তারা। গুরুত্ব দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের উপর। আলমগীর স্বপনের রিপোর্ট। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনে জুলাই বিপ্লবে ঐক্যবদ্ধ হয়েছিল সব মতপথের মানুষ, কিন্তু 7 মাসেই অভ্যুত্থানের শক্তিগুলোর মাঝে বিভেদ বিভক্তি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারের কথায়ও উঠে এসেছে ঐক্যের সতর্কবাণী। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। বিশিষ্টজনরাও বলছেন, জুলাই বিপ্লবের গণতান্ত্রিক চেতনা অনেকটা ম্রিয়মাণ। তাদেরও তাগিদ বিভেদ কমানোর। এই যে বিভেদময় একটা রাস্তার পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, 5 আগস্টে যে বৃহত্তর আকাঙ্ক্ষা উচ্চারিত হচ্ছিল সবার মনে, সেই জায়গায় এই বাস্তবতা থেকে উত্তরণ তো অবশ্যই প্রয়োজন। নিজের দিকে তাকানো দরকার যে আপনারা কি এই বিভেদের জায়গাটাকে আরও বেড়ে যাচ্ছে কিনা। এই ঐক্যের জায়গাটা তৈরি হবে তখনই যখন সরকার নিজে যথেষ্ট সংবেদনশীলতার সাথে এগুলো ডিল করবেন। যেটা দরকার সেটা হলো সহনশীলতা দরকার। কিছু গোষ্ঠী দেখতে পাচ্ছি খুবই অসহিষ্ণু ধরনের, যার যে মত সেই মত প্রকাশ করতে হবে, কিন্তু তার মধ্যে তো একটা ঐক্যের সুর তো থাকতে হবে। তারা বলছেন, সংকটে দেশ ঐক্যবদ্ধ না হলে অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা আরও বাড়বে। কঠোর হইতে হবে যে জায়গাটায়, যে কিছু লোক সংঘবদ্ধভাবে নানান জায়গায় আক্রমণ করছে, মানুষজনের উপরে হামলা করছে, বাড়িঘরে হামলা করছে, কিংবা এই যে ছিনতাই ডাকাতি করছে, লুটপাট করছে, তারপরে তার সাথে মতে মেলে না তার আরেক গোষ্ঠীর লোক কিংবা আরেক ধর্মের লোক কিংবা আরেক জাতির লোক, কিংবা একই ধর্মের মধ্যে কেউ মাজার, কেউ উরস, বসন্ত উৎসব, এই যে হামলা টামলা, এই ধরনের হামলা যারা করে তাদের ব্যাপারে কঠোর হইতে হবে। আগে ভয়ভীতি ছিল গুম খুন, এখন ভয়ভীতি হয়ে গেছে ট্যাগিং, সোশ্যাল মিডিয়ায় কি চরিত্র হনন, অথবা সরাসরি কিছু হয়তো নিরাপত্তাহীনতারও থাকতে পারে। তো এখানেও দরকার যে বিশ্বাসযোগ্য আপনার তদন্ত এবং কার্যকরী পদক্ষেপ। সেনাপ্রধানের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান যৌক্তিক মনে করেন বিশিষ্টজনেরা, চান সুনির্দিষ্ট রোডম্যাপ। প্রধান উপদেষ্টা উনি বলেছেন, সেনাপ্রধানও সেটা উনি গত বছরও সম্ভবত একটা বলেছিলেন, 18 মাসের একটা ফ্রেমওয়ার্ক। সেই ফ্রেমওয়ার্কটাই আবার পুনর্ব্যক্ত করা হলো, টাইম ফ্রেম সহ একটা জোরালো রোডম্যাপের অনুপস্থিতিটাই কিন্তু এই যে অনিশ্চয়তা, বিভেদ, বিশৃঙ্খলা, এগুলো বাড়াবার একটা হয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা, এটা তো সাধারণভাবে একটা প্রত্যাশা তৈরি হয়েছে এখন, এবং সাধারণভাবে এটা ধারণাই করা যাচ্ছে যে এই বছরের মধ্যে নির্বাচনটা হবে।
এবং আমারও মনে হয় যে এটা আর দেরি না করাই ভালো। তারা বলছেন প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত গণতান্ত্রিক পথে উত্তরণে গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। পরিষ্কার হবে, স্বচ্ছ হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলোচনায় মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অব্যাহত সহযোগিতার উপর আলোকপাত করা হয়। প্রধান উপদেষ্টা প্ল্যান্ট নির্মাণে রোসাটমের অব্যাহত সহায়তায় প্রশংসা করেন। তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা পূরণের লক্ষ্যে প্রকল্পের সময়মতো সমাপ্তির উপর জোর দেন। এ সময় রোসাটমের মহাপরিচালকও সহযোগিতার আশ্বাস দেন। রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন, রূপপুর প্রকল্প পরিচালক অ্যালেক্সি ডেরি উপস্থিত ছিলেন। বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আগামী 13 থেকে 16 মার্চ তিনি ঢাকা সফর করবেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন তিনি। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো আমন্ত্রণেই সাড়া দিয়েছেন তিনি, এমনটাই জানানো হয় কার্যালয়ের ওই বার্তায়। গেল 7 ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। সে সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র জাতিসংঘ মহাসচিবের কাছে হস্তান্তর করেন তিনি। সেখানে রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি রাখাইনে তাদের প্রত্যাবাসন ইস্যুটিও তুলে ধরা হয়। এ ব্যাপারে জাতিসংঘের সহযোগিতা করবে এমনটাই প্রত্যাশা ডক্টর ইউনূসের। রেকর্ড উচ্চতায় খেলাপি ঋণ ডিসেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে 3,45,000 কোটি টাকার উপরে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। গত 1.5 দশকে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিতরণ ঋণ আর ফেরত পাচ্ছে না অনেক ব্যাংক, যে কারণে সরকারি বেসরকারি ব্যাংকে অস্বাভাবিক হারে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। গেল বছরের শেষ প্রান্তিক থেকে খেলাপি বেড়েছে প্রায় 61,000 কোটি টাকা। খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন গভর্নর। জানান, দুর্বল ব্যাংক শক্তিশালী এবং একীভূতকরণের আইন করা হচ্ছে। এটা আরও বাড়বে, এটাই আমি বলতে পারি। যেটা এখনও আমরা শ্রেণীকৃত ঋণের যে চূড়া সর্বোচ্চ পর্যায়টা, সেটা আমরা এখনো পৌঁছাইনি। শ্রেণীকৃত ঋণের পরিস্থিতি ভালোর দিকে যাবে না, অন্তত আপাতত যাবে না। সরকারকে আপাতত নির্বাচনমুখী সংস্কার কাজে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল করতে নির্বাচিত সরকার প্রয়োজন। এদিকে রিজভী আহমেদ বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর জয়নুল আবদিন ফারুকের মতে, নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা হারাবে মানুষ। বুধবার বিকেলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ও রাজনৈতিক উপদেষ্টা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন তারা। এ সময় আগামী সংসদ নির্বাচন সহ সমসাময়িক নানা ইস্যুতে জানতে চান ফ্রান্স রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইলেক্টেড গভর্নমেন্ট না, তাদের রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার নাই, তাদের জবাবদিহিতা নাই, তাদের ফিডব্যাক নাই, পলিটিক্যাল সমর্থন, পলিটিক্যাল মাসেল নাই। তো এই জন্য আমি কিন্তু তাদেরকে দোষারোপ করতে চাই না, কারণ এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট। তাদের দায়িত্বটা হচ্ছে তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করে দেশে একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে। যেই সরকার বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে তারা সেটা সমাধান করবে। এর আগে সকালে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে গুলশানে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা কর্মসূচিতে যোগ দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দাবি করেন, সাংস্কৃতিক নানা কর্মসূচিতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাধা দেওয়া হচ্ছে। বাস ডাকাতি করে সেখানে নারী ধর্ষণ হয় এবং সেই নারী ধর্ষণের 3 দিন পর পুলিশ মামলা নেয় এবং মামলা নেওয়ার পরে পুলিশ বলে না, এটা ঠিক ধর্ষণ নয়, শ্লীলতাহানি। এটা তো আমরা প্রত্যাশা করি না। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ভালো মানুষ, আমরা জানি, সৎ মানুষ নিঃসন্দেহে, কিন্তু তার দক্ষতা প্রমাণ করতে হবে যে তার আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে তারা দায়িত্ব পালন করছে। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান। 2-1 যদি উপমন্ত্রণা দেয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, কেউ কেউ কিংস পার্টি করার কথা বলা হয়, আমি বলবো না, জনগণ বলা শুরু করেছে। আরে আপনার দলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, আসুন।
রমজান মাসে দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। সৌরভী সায়েদা, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে পড়াশোনা শেষে সার্টিফিকেটের সাথে সাথেই যেন তরুণদের কাজের ব্যবস্থা হয় এমন বাংলাদেশ করতে চায় জামায়াতে ইসলামী, এমনটা জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতের আয়োজিত জনসভায় কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত, তাদের সাথে অহেতুক সম্পর্ক খারাপ করতে চায় না, তবে প্রতিবেশী যেন এমন কিছু না করে যা দেশের মানুষের জন্য সম্মানজনক নয় বলেও মন্তব্য করেন তিনি। হত্যা, লুটসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে মানুষকে জানাতে 1972 সালের 10 জানুয়ারি থেকে সকল ঘটনা বাংলাদেশ এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে অনুসন্ধান করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান জামায়াতের আমির। আমরা ছাত্রছাত্রীদেরকে বলি, আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেয়, আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়া শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে। একদিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না। গাজীপুরের আদালত চত্বরে থেকে তুলে নিয়ে যাওয়া 2 আসামিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, অপহরণের ভিডিও ভাইরালের পর রাতে একটি কলা বাগানে নিয়ে তাদের মারধর করা হয়, এরপর চোখ মুখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয়রা। এর আগে গাজীপুর আদালতের চত্বরে থেকে হাজিরা দিতে আসা মিলন ও বাবুল নামের 2 আসামিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বাদীপক্ষের বিরুদ্ধে। আসামিপক্ষের অভিযোগ, জমি সংক্রান্ত মামলায় জামিনের পরই বাদীপক্ষ SM নাজমুল হকের লোকজন তাদের উপর হামলা চালায়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নামাইছে, নামায় লয়ে গেছে কলা বাগানের ভিতরে নিয়ে পরে আঙ্গুরে হাতুড়ি দিয়া আডুক বেড়েছে আর বুঝাইছে কানে মাথায় মুথায় ফিরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা না হাজিরে বেড়াইছি, আমরা জামিন কার্ড বাড়াইছি, জামিন হয়েছি, পরে আঙ্গুরে ধরে নিয়ে তারপরে আঙ্গুর মার দূর করছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি, সম্পাদক সহ 4 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। মোট 48 জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রুয়েট সভাপতি ফাহমিদ লতিফ লিওন, সাধারণ সম্পাদক সৌমিক সাহা ও সংগঠনটির 2 কর্মী শাশ্বত সাহা, সাগর ও মৃন্ময় কান্তি বিশ্বাসকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। এছাড়া আবাসিক হলে বিভিন্ন অনিয়মের অভিযোগে আরও কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়া রুয়েট প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী নাইম রহমান নিবিড়, ডেটা প্রসেসর মহিদুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি। 5 দফা দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইস্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে কাজে যোগ দেননি তারা। বন্ধ রয়েছে মেডিকেল শিক্ষার্থীদের সকল একাডেমিক কার্যক্রম। কুমিল্লা মেডিকেল কলেজ সহ বেসরকারি আরও 3টি মেডিকেল কলেজেই এর প্রভাব পড়েছে। কুমিল্লা মেডিকেল কলেজের 160 জন ইন্টার্ন চিকিৎসক 48 ঘন্টা কর্মবিরতিতে থাকায় বিপাকে পড়েছেন রোগীরা। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন মেডিকেল কলেজের চিকিৎসকরা। বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহারের পাশাপাশি 5 দফা দাবিতে আন্দোলন করছেন তারা। 48 ঘন্টায় তাদের দাবি মানা না হলে নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা। আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব ও ন্যাশনাল ডক্টরস ফোরাম, NDF। আমরা রোগী ইমার্জেন্সি পাওয়া গেছে, হুন্ড অ্যাক্সিডেন্ট করছে, 4 দিন এতবার পুরো আমার বাড়ি, আমার ফুফুরে নিয়ে আসছি আমি। এখন পর্যন্ত তারা কোনো তথারীতি করতেছে না। রিটের যে শুনানি ছিল সেটা হচ্ছে আবার পিছিয়ে, অর্থাৎ সেটার রায়টা হচ্ছে 12ই মার্চ নেওয়া হয়েছে। মহামান্য আদালত চাইলে এই মামলাটা কালকে নিষ্পত্তি করে দিতে পারতো, অথবা রায়ের ডেটটা একটু আগায় দিতে পারতো, যেটা আমাদের জন্য সুবিধা হতো, আমাদেরকে রাস্তায় থাকা লাগতো না। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, নগরবাসীর স্বস্তিতে আছে এমন দাবি করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। রাতে গুলশান 2-এ ঢাকা মহানগর এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এমন দাবি করেন তিনি। বলেন, রাজধানীবাসীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। অপরাধ নিয়ন্ত্রণে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করবে তারা যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে। এদিকে নগরবাসী নিরাপত্তায় ঢাকায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথ বাহিনী কম্বাইন্ড পেট্রোলিং চলছে। ভিন্ন মোড়ে নিরাপত্তা চৌকি বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে। এর পাশাপাশি নগরবাসীর নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনীর টহল টিম। আমি ঢাকা মহানগরীর বেশ কয়েকটি চেকপোস্ট ঘুরে আসলাম। সেখানে স্বাভাবিকভাবে
মানুষজন চলাফেরা করছে এবং এই ঢাকাবাসী শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা যৌথভাবে যে চেকপোস্ট বসিয়েছি সেইভাবে যৌথভাবে কাজ করে যাচ্ছে। আমার মনে হয় নগরবাসী অনেকটা ভালোভাবে অবস্থান করছে। রাজধানীর শাহজাহানপুর এলাকাতেও যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। সেখানে আছেন সহকর্মী এম এ আজিজ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আজিজ, যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ দেবাশিস। আমি এই মুহূর্তে আছি দক্ষিণ শাহজাহানপুর এলাকায়। এখানে যৌথ বাহিনীর যে অভিযান সেটি শুরু হয়েছে রাত 11টার দিকে। এরপর এখান থেকে টানা অভিযান চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যরাও এখানে অভিযানে অংশ নিয়েছেন। এখানে ট্রাফিক পুলিশের সদস্যরাও এই অভিযানে অংশ নিয়েছেন। অভিযানে তাদের সন্দেহভাজন যে যানবাহন বা যেসব গাড়িতে যেসব যাত্রীরা আছেন তাদেরকে তাদের মালামাল চেক করা হচ্ছে, তাদের সাথে যেসব পণ্য আছে সেগুলো চেক করা হচ্ছে। এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে এখানে আমাদের র্যাবের যে সদস্যরা আছেন তারা আমাদের জানিয়েছেন যে এখানে যত যানবাহনই আসুক না কেন সবগুলোই পুঙ্খানুপুঙ্খরূপে তল্লাশি করা হচ্ছে এবং যাদেরকেই সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকেই তাদের যানবাহন এখানে থামিয়ে তল্লাশি করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন র্যাব 3-এর কোম্পানি কমান্ডার বসুদত্ত চাকমা। আমরা সরাসরি তার কাছে চলে যেতে চাই। আমরা তার কাছে জানতে চাই যে এখানকার অভিযান সম্পর্কে আপনি যদি আমাদের একটু বলতেন যে এখানকার যে অভিযান চলতেছে সেটা কখন নাগাদ শুরু হয়েছে এবং আপনারা আপডেট কি জানাতে পারবেন আমাদের? আমরা এই তল্লাশি অভিযান আজকে রাত্র 11টার থেকে শুরু করেছি। এই অভিযান শুধুমাত্র এখানে না, আমাদের কমলাপুর থেকে শুরু করে মানিকনগর এবং সন্দেহভাজন যে সমস্ত এলাকা, অপরাধপ্রবণ যে সমস্ত এলাকা রয়েছে ওখানে আমাদের চিরুনি তল্লাশি অভিযান চলতেছে যৌথ বাহিনীর তত্ত্বাবধানে। এখানে র্যাব আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, সবাই একত্রে। এই অভিযানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটুকু উন্নতি হচ্ছে? অবশ্যই অপরাধী যারা তাদের কাছে একটা মেসেজ আমরা দিতে চাই যে অপরাধীদেরকে আমরা জিরো টলারেন্সের মধ্যে তাদের অপরাধকে আমরা দমন করতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করছিলেন র্যাব 3-এর কোম্পানি কমান্ডার বসুদত্ত চাকমা। আমরা জানি যে গত সোমবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পর গত সোমবার সরকারের পক্ষ থেকে সারা দেশে। ধন্যবাদ আজিজ যুক্ত হওয়ার জন্য। নরসিংদী রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় বুধবার রেলওয়ে স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা জেলার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানানো হয়, নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের ভয়ভীতি দেখে মোটা অঙ্কের চাঁদা আদায়ের চেষ্টা করছে। গত 21শে ফেব্রুয়ারি রাতে মাহমুদুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী স্টেশনের অফিস কক্ষে প্রবেশ করে স্টেশন মাস্টার সহ কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই সময় তারা বিভিন্ন অস্ত্র নিয়ে উপস্থিত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। সুমন চৌধুরী এবং তার ছোট ভাই মনি আর 15-20 জন ছেলে নিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে ফেলে। দরজা লাগিয়ে এই সাবেক স্টেশন মাস্টার আশা সাহেবকে বলে, তুই চেয়ার থেকে উঠ। ওরে জোর করে উঠাইয়া আর ইঞ্জিনিয়ার এমএস সাহেবকে তাকে 2টা থপ্পড় দেয়। বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি সহ অন্যান্য অপরাধের প্রতিবাদে কয়েক জেলায় মশাল মিছিল করেছে ছাত্র জনতা। বুধবার রাতে বেগম রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি মিছিল বের হয়, পার্কের খামার মোড়ে এসে শেষ হয় সেই মিছিল। এতে কয়েকশো শিক্ষার্থী ও জনতা অংশ নেন। পরে সমাবেশে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। এদিকে ঝিনাইদহে মশাল মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। গণপরিবহন সহ সব জায়গায় নারী নিরাপত্তা নিশ্চিত ও সকল নারী বিদ্বেষী কর্মকাণ্ড বন্ধের তাগিদ জানান তারা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। একই সাথে এই ধরনের পদক্ষেপকে প্রহসন দাবি করে শুনানি বয়কট করেন তারা। সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে ক্যাবের উদ্যোগে গ্যাস চুরি ও মূল্যবৃদ্ধির শুনানি বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়। এই সময় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের গণশুনানি গ্যাসের দাম বৃদ্ধির নয়, বরং গ্যাসের চুরির বিরুদ্ধে হওয়া উচিত। তারা বলেন, বিইআরসির কাজ হওয়ার কথা গ্যাস বিদ্যুতের দাম কমানো, কিন্তু তারা দাম বৃদ্ধি নিয়ে শুনানি করছে।
দেশকে পরিকল্পিতভাবে এলএনজির উপর নির্ভরশীল করারও অভিযোগ করেন তারা। জনগণের উপরে তার প্রতিক্রিয়া কি হবে? আমাদের যে গ্যাস ফিল্ডগুলো আছে সেগুলো 5টা খুললে একটা পাওয়া যায়। আমাদের যে সমুদ্র আছে তার পাশে মায়ানমার গ্যাস তুলছে, ভারত গ্যাস তুলছে, আমরা তুলছি না। আমাদের দেশের গ্যাসকে ঠিকমতো না তুলে বাপেসকে ধ্বংস করেছে লুটেরা ব্যবসায়ীদের স্বার্থে, দেশকে এলএনজি নির্ভর করার জন্য। এই সরকার এসে তার পদ্ধতি পরিবর্তন করবে। ইতিমধ্যে তারা যে রূপরেখা প্রণয়ন করেছে তাতে উল্টো পথের যাত্রা শুরু হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ছনবাড়ি আন্ডারপাসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী শকু আর নারী ও শিশু অধিকার ফোরামের মুন্সিগঞ্জ জেলা সভাপতি সোনিয়া হাবিব লাবনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। কর্মশালা শেষে আন্দোলনে নিহত শিক্ষার্থী রোমানের পরিবারকে সহায়তা প্রদান করা হয়। ঠাকুরগাঁ জেলা কারাগারে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ করাতে ঘুষ নেওয়ার অভিযোগে 2 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার কারারক্ষী আমিনুল রহিমকে বরখাস্ত করা হয়। এর আগে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় বন্দীর সাথে দেখা করার জন্য স্বজনদের সাথে দরদাম করছে কারারক্ষী রহিম। পরে আমিনুল রহিমের সাথে কথা বলে ওই ব্যক্তি থেকে ঘুষ গ্রহণ করে। ভিডিও নজরে আসার পর তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চগড়ে অভিযান চালিয়ে 3000 লিটারের বেশি অনুমোদনহীন সয়াবিন তেল জব্দ সহ 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বোদা উপজেলার মাছ গ্রামের একটি কারখানায় অভিযান চালানো হয়। এই সময় সেখান থেকে অনুমোদনহীন 3132 লিটার সয়াবিন তেল, বিভিন্ন কোম্পানির খালি বোতল ও লেভেল জব্দ করা হয়। আটক করা হয় ইব্রাহিম আজিজ ও মিজানুর রহমান নামে 2 জনকে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরেই পঞ্চগড় সহ আশেপাশের বাজারে অবৈধ তেল বিক্রি করে আসছে একটি চক্র। পাবনা সদর উপজেলার 12টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে 50 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে 4টি অবৈধ ইটভাটাকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে। বুধবার দিনব্যাপী সদরের চর ভবানীপুর, চর বাঙ্গাবাড়িয়া, ভগীরথপুর ও শনিকাদিয়ার এলাকায় এই অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পাবনা জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় এই অভিযান চালানো হয়েছে। অভিযানে 12টি ইটভাটাকে মোট 50 লাখ টাকা জরিমানা এবং 4টি উচ্ছেদ করা হয়। পরিবেশ দূষণ রোধে এই ধরনের অভিযান চলমান থাকবে। লবণের ন্যায্য মূল্যের দাবিতে চট্টগ্রাম ও কক্সবাজার মহাসড়কে লবণ ঢেলে বিক্ষোভ করেছেন চাষি ও শ্রমিকরা। চকরিয়ে 1 ঘন্টা সড়ক অবরোধের কারণে তৈরি হয় দীর্ঘ যানজট। বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি থেকে দেশীয় লবণ শিল্প বাঁচাতে আমদানি বন্ধ করারও দাবি জানান চাষিরা। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া খুটাখালী এলাকায় সড়কের লবণ ঠেলে বিক্ষোভ করেন চাষিরা। তাদের অভিযোগ, উৎপাদন ভালো থাকা সত্ত্বেও লবণের ন্যায্য মূল্য পাচ্ছেন না। উৎপাদন খরচ 300 থেকে 350 টাকা, অথচ বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়। এই লবণ সিন্ডিকেট লবণের সিন্ডিকেট করিয়ে ধ্বংস করে দিয়ে বিদেশ থেকে লবণ আমদানি করে আমাদের লবণের ন্যায্য দামটা আমরা কম পাচ্ছি। সড়ক অবরোধ ও বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হওয়ায় তৈরি হয় দীর্ঘ যানজট। পরে প্রশাসনের আশ্বাসে 1 ঘন্টা পর অবরোধ তুলে নেয় লবণ চাষি ও শ্রমিকরা। প্যাকেট লবণ 40 টাকা কিনে হয়, এটা দাঁড়াবে ফিল 200 টাকা। গুট খরচ হইতে, মিল খরচ হইতে সবাই হারি 220 টাকা দিয়ে আমাদের ন্যায্য মূল্য চালাতে পারি নাই। দেশীয় লবণ শিল্প বাঁচাতে ইন্ডাস্ট্রিয়াল সল্টের নামে অবাধ আমদানি বন্ধের দাবি জানান লবণ মিল মালিকরা। ভোজ্য লবণের সাথে মিশিয়ে আরও অতিরিক্ত লবণ প্রোডাকশন করে লবণের দাম 10 নেমেছে। আমাদের দাবি অতি সত্বর পূরণ না হয় আমরা কক্সবাজারকে অচল করে দেব। দেশে প্রায় 95% লবণ উৎপাদন হয় কক্সবাজারে। প্রতি বছরের মতো এবার চাহিদার চেয়ে উৎপাদন বেশি। মজুদ আছে আগের লবণও। কোনো কারসাজি যেন কেউ করতে না পারে, এই জন্য আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। মিলারদের যেখান থেকে তারা লবণটা কিনছে, কার কাছ থেকে কিনছে, এগুলো আমরা নিয়মিত খোঁজখবর নিচ্ছি। মামুন নরসি তৌফি, যমুনা নিউজ। পটুয়াখালীতে প্রায় 12 লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। বুধবার দিনব্যাপী রাঙা বালির
বুড়া গৌরঙ্গ নদী, সোনারচর, কলাগাছিয়া চর ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান চালানো হয়। এ সময় প্রায় 12 লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল, চরখেরা জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জাল পুড়িয়ে নষ্ট করে মৎস্য কর্মকর্তারা। মৎস্য সম্পদ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা। হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইলসের শোরুম উদ্বোধন করা হয়েছে। বিকেলে উপজেলার মনতলা পূর্ব বাজারের শোরুমটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক ডক্টর মোহাম্মদ শেখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিশ্বমানের দেশীয় পণ্য পৌঁছে দিতেই এই শোরুম উদ্বোধন করা হয়। এ সময় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র জিএম আবুল হোসেন, মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের এজিএম রাজীব চন্দ্র সাহা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় বিদেশিদের দ্বারা পরিচালিত অনলাইনে জালিয়াতির অভিযোগে প্রতারক চক্রের 46 সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গ্রেপ্তারকৃতদের সবাই অভিবাসী। আটককৃতদের মাঝে বাংলাদেশি রয়েছে, তবে সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। রাজধানী কুয়ালালামপুরের কুচাই লামার 17টি অভিজাত এলাকায় এই বিশেষ অভিযান চালিয়েছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। আটককৃতরা 46 অভিবাসীর মাঝে বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, মায়ানমার এবং থাইল্যান্ডের নাগরিক আছেন। তাদের সবার বয়স 23 থেকে 54 বছরের মধ্যে। প্রতারক চক্রটি কল সেন্টারের মাধ্যমে ভুক্তভোগীদের সোনা, সম্পত্তি, বিলাসবহুল জাহাজ, স্টক বিনিয়োগ এবং বিদেশি মুদ্রা কেনার প্রস্তাব দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল। বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার কাছে পরিচয়পত্র পেশ করেছেন নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ার। মঙ্গলবার সাখির প্রাসাদে বাদশার সাথে সাক্ষাৎ করতে যান রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ার এবং তার সহধর্মী। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে বাদশাকে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত। উপস্থিত ছিলেন বাদশার ব্যক্তিগত প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল শেখ নাসির বিন হামাদ আল খলিফা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের মহাসচিব এবং রয়্যাল গার্ডের কমান্ডার সহ আরও অনেকে। নবনিযুক্ত রাষ্ট্রদূতের সফলতা কামনা করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা। জমকালো আয়োজনে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটি ঘোষণা ও সংগঠনের 9ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে যোগ দিতে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিলেন মিরসরাই প্রবাসীরা। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে এই অনুষ্ঠান। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। চট্টগ্রামের মিরসরাই প্রবাসীদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল আমিরাতের আজমান শহরের আল শামসি ফার্ম হাউস। মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের 9ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং আগামী 2 বছরের জন্য পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে ছিল এই বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালেউদ্দিন হেলাল এবং সঞ্চালনা করেন সাইফুল ইসলাম সাইফ। সেখানে নুরুল আনোয়ারকে সভাপতি, সাইফুল ইসলাম সাইফকে সাধারণ সম্পাদক এবং নুরুদ্দিন আসিফকে সাংগঠনিক সম্পাদক করে 196 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সাবেক সভাপতি সাইফুল ইসলামকে প্রধান পৃষ্ঠপোষক করে নির্বাচিত করা হয়েছে 6 সদস্যের পৃষ্ঠপোষক কমিটি। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মাজারুল্লাহ মিয়াকে প্রধান উপদেষ্টা করে 22 জনের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। ইনশাল্লাহ আগামীতে আমাদের এই সমিতি এইভাবে বর্ষবর্তী প্রতি বছর করতে আমরা আগ্রহী এবং করে আসবো। প্রবাস থেকে আমরা 50-এর অধিক যে প্রবাসী যারা মারা গেছে, যারা আমাদের দেশের এখান থেকে আমাদের তাদের সরাসরি বা আমাদের আইনি সহায়তা, আর্থিক সহায়তা, পরিবারের সাথে সম্পৃক্ত হয়ে যতটুকু করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা একান্তভাবে ওই জিনিসটা সম্পাদন করেছি। আমাদের এই মিরসরাই সমিতি গত 2016 থেকে এ পর্যন্ত প্রায় 2 কোটি টাকার মতো অনুদান দিয়েছে। জমকালো এই আয়োজনে পরিবার সহ অংশগ্রহণ করেন প্রায় 1,500 মিরসরাই প্রবাসী। দিনব্যাপী আয়োজনে শিশুদের জন্য ছিল খেলাধুলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও। মানুষের সময়ে ঘূর্ণিঝড়, আইলা সিডর থেকে আরম্ভ করে প্রত্যেকটা ইয়াতে আমাদের কন্ট্রিবিউশন ছিল। প্রবাসীদের মধ্যে দেশে বিদেশে যারা বিভিন্নভাবে অর্থনৈতিক সমস্যা অথবা বিভিন্ন সমস্যা করে থাকেন, সবার জন্য আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে সবার জন্য আমরা সহযোগিতা করে থাকি। দূর মানুষের মিলন মেলা দেখে আমাকে মনে হচ্ছে আমি আবারও সেই মিরসরাইতেই আছি এখন। এরপর বিভিন্ন প্রতিযোগিতা ও র্যাফেল ড্রয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে শেষ হয় এই জমকালো অনুষ্ঠান।
মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ও বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করেছে সরকার। বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে কর্ণফুলী টানেল ও বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত এই দুইটি স্থাপনার নাম পরিবর্তন করেছে সরকার। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। দ্রব্যমূল্য ঠিকমতো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বাড়ানো সম্ভব হচ্ছে না মানুষের আয়। এ কারণেই জনগণের সমালোচনার মুখে পড়তে হচ্ছে, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সন্ধ্যায় 34তম নাসিরউদ্দিন স্মৃতি টেনিস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, দেশ থেকে অনেক অর্থ পাচার হয়েছে, এর পেছনে অনেক দক্ষ লোক কাজ করেছে। দেশটাকে একটি ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করছেন বলেও জানান উপদেষ্টা। বলেন, বিদেশে বাংলাদেশের ইমেজ অনেক ভালো, কিন্তু অনেকেই এটি নষ্ট করতে চায়। সবাইকে দেশের জন্য ভালো কাজ করার আহ্বানও জানান সালেউদ্দিন। এখনো গালিগালাজ দেয়, ইনফ্লেশন কমে না, চালের দাম বেড়ে যায়, অতএব এইগুলো নিয়ে অবশ্যই এই ক্রিটিসিজমগুলো কিছুটা আমাদের প্রাপ্য, কারণ আমরা ঠিকমতো হয়তো দ্রব্যমূল্য ইসে করতে পারছি না বা মানুষের আয়টা বাড়াতে পারছি না। অর্থাৎ সেই হিসেবে আমরা ক্রিটিসিজমগুলো একটু হজম করে মানুষ সেটা কগনিজেন্স নেই। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলার তৃতীয় দিনে পদদলিত হয়ে 2 তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 10 জন। মঙ্গলবার দুপুরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় এই ঘটনা ঘটে। নিহতদের একজন নারী, অপরজন পুরুষ। এদের মধ্যে পুরুষ তীর্থযাত্রী চকরিয়ার বাসিন্দা বান্টুর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস জানায়, বেলা 1টার দিকে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া ধামের উপর ওঠার সময় হুড়োহুড়ি হয়। এ সময় পদদলিত হন অন্তত 12 জন। পরে মেলা কমিটির স্বেচ্ছাসেবক টিম ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।